আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমোনিয়া। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। নমস্কার, সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আমরা জানি, আর তার কারণ এই অনুষ্ঠানটাই হয়তো একমাত্র অনুষ্ঠান যেখানে আমরা কোনো ব্যক্তি কেন্দ্রিক, কোনো রাশি কেন্দ্রিক বা গ্রহ নক্ষত্র কেন্দ্রিক আলোচনা করি না। আমরা তাদের কাছ থেকে যেটা শুনি সেটা হচ্ছে আমাদের চারপাশে যা কিছু ঘটে চলেছে সেই সব কিছুর সাথে জ্যোতিষ কোথায় গিয়ে জড়িয়ে আছে, আর তার প্রমাণ আমরা প্রত্যেক দিনের এই অনুষ্ঠানে সেই প্রমাণগুলো আমরা দেখতে পাই। এটাই হয়তো সবথেকে বড় ইউএসপি আপনাদের এই অনুষ্ঠানটা এত পছন্দ হওয়ার। আর যেহেতু এই অনুষ্ঠানটা আপনাদের সকলের এত বেশি পছন্দের, তাই এবার থেকে আপনার টিভির পর্দার ওপার থেকে তো অবশ্যই দেখবেন এই অনুষ্ঠান, আর সরাসরি কথাও বলবেন, সেখানে সরাসরি কথা বলুন বলে নাম্বারও যায়। কিন্তু এই অনুষ্ঠানটা আপনি যদি আপনার কাছের মানুষকে দেখাতে চান, বা আপনি যদি পরে আবার সময় করে বসে ফাঁকা মাথায় বসে একদম পুরো অনুষ্ঠানটা আবার দেখতে চান, তার জন্য এই ভিডিও এবং লাইভ স্ট্রিমিংটা তো থাকতে হবে। সেটা কিভাবে থাকবে? সেটা থাকবে আপনার ফোনে যে স্মার্টফোনটা রয়েছে তার ইউটিউবে যাবেন, সেখানে গিয়ে আপনি সার্চ অপশনে গিয়ে সিটিভিএন একেডি প্লাস সার্চ করবেন, আর সেটাতে সার্চ করলে এই মুহূর্তের একেবারে লাইভ স্ট্রিমিং রয়েছে। আপনারা চাইলে আপনাদের কাছের মানুষকে সেই লিঙ্কও পাঠাতে পারেন। এর পাশাপাশি এই পুরো আমাদের প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর গোটা ভিডিওটা ইউটিউবে থাকবে। আপনারা সিটিভিএন একেডি প্লাস সার্চ করলে সেখানে ভিডিওতে গিয়ে সেখানে সমস্ত ভিডিওর মধ্যে এই প্রোগ্রামটিও আপনি পেয়ে যাবেন। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে পৌঁছয় সিটিভিএন একেডি প্লাসের সমস্ত অনুষ্ঠানের। এই তো গেল অ্যানাউন্সমেন্ট, কিন্তু এবার আমরা একটু সর্ববিষয়ে জ্যোতিষের আলোচনায় ফিরি। ওই শুরুতেই যেটা বললাম যে আমরা কোনো ব্যক্তিকেন্দ্রিক, নক্ষত্রকেন্দ্রিক, রাশিকেন্দ্রিক আলোচনা করি না। আমরা চারপাশের আলোচনা করি আর সেখান থেকে জ্যোতিষের আলোচনা করি। আর যার কাছ থেকে মনোমুগ্ধ হয়ে, মন্ত্রমুগ্ধ হয়ে শুনি পুরো 30 মিনিটের আমরা প্রোগ্রামটা, তিনি অর্থাৎ জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপ, আপনাদের সকলের প্রিয়। আজকেও রয়েছেন, সরাসরি তার কাছেই চলে যাব। দাদা অনেক স্বাগত। বৃষ্টিকে স্বাগত। আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। বৃষ্টির অ্যানাউন্সমেন্টের পথে আমিও ছোট্ট দুটো অ্যানাউন্সমেন্ট করে দিই। সেটা হচ্ছে প্রত্যেক দিনই মাই সোলমেটের একটা ছোট্ট ক্লিপিংস, বোঝাপড়াই দাম্পত্য জীবনের আলটিমেট চাবিকাঠি, সেটার একটা ছোট্ট ক্লিপিংস ভিডিও আপনারা দেখেন। মাই সোলমেট কি, কেন, কি করতে চায় মাই সোলমেট ম্যাট্রিমনি, সেটা মোটামুটিভাবে সিটিভিএনের দর্শক মণ্ডলী আশা করি জেনে গেছেন। যেরকম আমার পার্সোনাল সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আছে, সেখানে প্রচুর মানুষ যারা এই অনুষ্ঠানও শোনেন, তারা ওখানে গিয়েও সবাই অনুষ্ঠান শোনেন বলেই আমার ধারণা। আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতা বাড়িয়ে দিয়েছেন। সেরকম মাই সোলমেটেরও মাই সোলমেট ইনসাইটস নামে ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম 3টে প্ল্যাটফর্মেই সোশ্যাল মিডিয়ার নতুন চ্যানেল ওপেন হয়েছে, যেখানে ওখানে একটা ব্যাপার আছে, যেখানে কেবলমাত্র বিবাহ এবং তার কেমিস্ট্রি সম্পর্কিত আলাপ আলোচনাই পাবেন। বিভিন্ন ভিডিও পাবেন, বিভিন্ন আমার দেওয়া ভিডিও পাবেন, যেটা কেবলমাত্র সুখী দাম্পত্যের চাবিকাঠি কী হওয়া উচিত সেই সম্পর্কিত যাবতীয় কিছু আপনারা ইউটিউব, ফেসবুক বা ইনস্টা মাই সোলমেট তার সঙ্গে ইনসাইটস লাগাবেন। এই 3টে চ্যানেলকেও আপনাদের ভালোবাসা, সহযোগিতা, আশীর্বাদ যেরকম কৌশিক ডি কাশ্যপকে দেন, সম্ভবী অ্যাস্ট্রোকে দিয়ে এসছেন, আজও দিচ্ছেন, আশা করি মাই সোলমেট ইনসাইটসকেও দেবেন। কারণ আলটিমেট সোলমেটের ইনসাইটসটা খুঁজে পাওয়ার জন্য। বসার আগে বৃষ্টি আমাকে বলল, দাদা আজকে তো ভূমিকম্প কাটিয়ে আমরা এসে তবু বসেছি এখন, তাহলে কি হবে? তাহলে কি সামনের 3 তারিখ চন্দ্রগ্রহণ আছে, সেটা নিয়েই হবে? আমি বললাম হোক, অসুবিধা কিছু নেই। আবার যখন মাই সোলমেটটা চোখের সামনে এখানে ক্লিপিংসটা এলো, তখন আমার মনে হলো যে ভূমিকম্পের মতো না হলেও বেশ একটা ভালো মিঠা খবর কালকে রাত্রির থেকেই সোশ্যাল মিডিয়ার পর্দায় বা গুগল বাবার সহায়তায় বাজারে আছে।
সেটা হচ্ছে রশ্মিকা মান্দানা তার সোলমেট খুঁজে নিয়েছেন। আমি ভাবছিলাম রশ্মিকা আর বিজয়কে নিয়েই কি অনুষ্ঠানটা করব, ভাবছিলাম, যদিও ওকে কথা দিয়েছি যে আগামী 3 মার্চ টোটাল লুনার এক্লিপস চন্দ্রগ্রহণ আছে, সেটা নিয়ে বলবো। ঠিক আছে, বৃষ্টির কথা মতো সেটা নিয়েই যাই। রশ্মিকা মান্দানার সোলমেট খুঁজে নেওয়া বিজয়কে, সেটা নিয়ে নেয় আলাপ আলোচনা করা যাবে ভবিষ্যতে। অবশ্যই আশা করি মাই সোলমেট ইনসাইটসে এর কেমিস্ট্রিটা পাবেন। তার জন্য অপেক্ষা করুন। সবার আগে সেইগুলোকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন মাই সোলমেট ইনসাইটস সমস্ত সোশ্যাল মিডিয়ার চ্যানেলগুলোকে। গ্রহণ তো বৃষ্টি বলেই দিল, মানে অফলাইন বলেছে আমাকে, আপনাদের আমি অনলাইন বলে দিলাম। আপনারা জানেন শাম্ভবী অ্যাস্ট্রো অলরেডি 4 দিন আগে আপলোড হয়ে গেছে টোটাল মঙ্গল রাহুর অঙ্গারক যোগ এবং গ্রহণ সংক্রান্ত ডিটেল। আগের দিনই আমি অনুষ্ঠান করতে করতে বলছিলাম, তবুও আজকে এখানে বলি। একটা বিষয়ে মানুষের একটুখানি ধোঁয়াশা আছে, তার কারণ হচ্ছে আপনারা হয়তো পঞ্জিকা টঞ্জিকায় দেখছেন যে ভারতবর্ষ থেকে চন্দ্রগ্রহণটা দৃশ্য। ফার্স্ট একটা বিজ্ঞানসম্মত কথা আপনাকে আমাকে, যেহেতু ব্যাপারটা তো আলটিমেট বৈজ্ঞানিক ফেনোমেনা, সুতরাং বিজ্ঞানটাকে মাথায় রেখে ব্যাপারটাকে ভাবুন আগে, তারপরে আমি জ্যোতিষশাস্ত্রে ঢুকছি, যেটা আমার কাছে সায়েন্স বিয়ন্ড সায়েন্স, বিজ্ঞানেরও ওপরে বিজ্ঞান আমার কাছে জ্যোতিষশাস্ত্র, সেটাই পরে আসছি। আগে প্রথাগত বিজ্ঞানের হাত ধরেই ব্যাপারটাকে যদি আমরা ভাবি, ধরুন কোথাও সূর্যগ্রহণ হচ্ছে, কিন্তু সেই দেশে বা সেই দেশের সেই অঞ্চলগুলো যেখান থেকে সূর্যগ্রহণের ইম্প্যাক্ট হয়তো আছে, কিন্তু সেই দেশে তখন রাত, আপনি আমি সূর্যগ্রহণ দেখতে পাবো কি বৃষ্টি? কারণ সূর্যদেবী যখন আকাশে নেই, তাহলে গ্রহণটা দেখবো কি করে? ঠিক একইভাবে পক্ষান্তরে চন্দ্রদেব দিনের বেলা যদি চন্দ্রগ্রহণ হয়, তাহলে আমরা চন্দ্রগ্রহণটা কি করে ভিজিবল হচ্ছে আমাদের কাছে? তার কারণ 3 মার্চের যে গ্রহণটা হবে, 3:20 থেকে ভারতীয় সময় চন্দ্রগ্রহণটা শুরু হবে। আপনার আমার মোটামুটি ভারতবর্ষের এখন যা ফাগুনাই বাতাস, সেদিন দোল পূর্ণিমারও তিথি, পূর্ণিমাতেই চন্দ্রগ্রহণ হয়, এটা স্বাভাবিক ফেনোমেনা বিজ্ঞানের। সুতরাং সেদিন তো মোটামুটি, কেন সেদিনকে মেঘলা হোক আর যাই হোক, আলটিমেট তখন দিনের বেলা। এবং ভারতবর্ষের এলাকা টু এলাকা নিশ্চয়ই সূর্যোদয় এবং চন্দ্রোদয়ের টাইমের হেরফের থাকে, কিন্তু ওভারঅল আমরা যদি আইএসটিটাকে মান্যতা দিয়ে চলি, তাহলে সেই দিনকার 3 মার্চ চন্দ্রের উদয়ের যে সময়, তার মধ্যে দেখুন গ্রহণটা টোটাল হবে 3:20 থেকে 7:55 বোধহয়, মোস্ট প্রবাবলি 7টার কিছু পর, মোস্ট প্রবাবলি এরকম 50-55। কিন্তু গ্রহণ মধ্য যতক্ষণ হয়ে যাবে একদম, তখনও কিন্তু চন্দ্রদেবের উদয় ভারতবর্ষ থেকে হবে না। তা চন্দ্রদেবের যদি উদয় ভারতবাসী না দেখতে পায়, তাহলে গ্রহণটা কি করে ভিজিবল হচ্ছে? যদি চন্দ্রদেব উদিত হয়ে থাকতেন তার আগেই, যে উদিত হয়ে গেছেন বিকেল 5টার সময়, 4টের সময়, 4:30 সময়, সেরকম একটা কালে এই চন্দ্রগ্রহণটা হচ্ছে, যে আকাশের রোদ আছে। দেখবেন অনেক সময় দিনের বেলা তো আমরা চাঁদকে দেখতে পাই পড়ন্ত বেলায়, একদম শেষ বেলায়, কারণ চন্দ্রদেব উদিত হয়ে গেছে। কিন্তু যদি চন্দ্রদেব উদিত না হয়, তার আগে গ্রহণ মধ্যস্থ চলে যায়, টাইম পেরিয়ে যায়, তাহলে আমাদের কাছে ভিজিবিলিটি নেই সেই চন্দ্রগ্রহণের। এটাকে আগে ফার্স্ট মাথায় রাখুন। সুতরাং দিনের বেলা যখন চন্দ্রগ্রহণ হচ্ছে, ভারত থেকে দৃশ্য ওই নামকা বাস্তে দৃশ্য, তার কারণ দিনের বেলা চন্দ্রগ্রহণটা দেখবো কোত্থেকে, যেখানে চাঁদ মামাকেই দেখতে পাই না। রাত্রিবেলা সূর্যগ্রহণ হচ্ছে, তা রাতের বেলা সূর্যগ্রহণটা দেখবো কী করে, যেখানে সূর্য দেবতাকেই দেখতে পাই না। সুতরাং এই ব্যাপারগুলো জ্যোতিষ করছি মানে এই না আমি খরগোশের মতো হয়ে থাকবো, চোখ বন্ধ করে ভাববো পৃথিবীর কেউ আমাকে দেখতে পাচ্ছে না, আমি যা করছি সব ঠিক। আধুনিক যুগে কেন, বৈদিক সময় থেকে জ্যোতিষশাস্ত্র সেটা নয়। জ্যোতিষশাস্ত্রের দুটোই ভাগ, একটা গণিত আর একটা ফলিত। জ্যোতিষশাস্ত্রের গণিত অংশটাই হচ্ছে অ্যাস্ট্রোনমি, এবার যে ফলিত অংশটা সেটা পার্সপেক্টিভ, ওর ফলে কি হতে পারে।
তা দিনের বেলা চন্দ্রগ্রহণে আমরা কি পাবো? সেখানে কি মেষ রাশির, মিথুন রাশির, বৃশ্চিক রাশির, বৃষ রাশির, সিংহ রাশির কি আলাদা করে হ্যাজার্ড হবে? যাবতীয় হ্যাজার্ড যখনই চন্দ্রগ্রহণ হচ্ছে এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল থেকে এটা এফেক্ট করবে, এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলকে ইনক্লুডিং ভারত আছে, এবং আমেরিকার সার্দার্ন অঞ্চল এবং নর্দার্ন অঞ্চল এবং আন্টার্কটিক অঞ্চল থেকে এই সমূহ টোটাল জায়গাগুলোয় যেহেতু সিংহ রাশির ঘরে পূর্ব ফল্গুনী নক্ষত্রে গ্রহণটা হচ্ছে, যেটা দ্বিতীয় দ্রেক্কানে হচ্ছে, এবং উল্টো দিক থেকে বুধ, রবি, রাহু, মঙ্গল, এই চন্দ্র এবং কেতুদেব যেখানে সিংহ রাশির ঘরে গ্রহণটা ঘটাচ্ছেন, উল্টো দিক থেকে মূল 4টে প্ল্যানেট বুধ, মঙ্গল, রাহু তো বাই ডিফল্ট থাকবেন, তার সঙ্গে রবিদেবেরও কিন্তু দৃষ্টি সম্পাত চলছে। এর ফলত বৃহৎ জাতক মতে যেটা বলা হয়েছে, সিংহ রাশির ঘরে পূর্ব ফল্গুনী নক্ষত্রের দ্বিতীয় দেক্কানে যদি গ্রহণ সংগঠিত হয় তাহলে মিলিটারিরা বুট পরে সমরাস্ত্র নিয়ে রেডি টু ওয়ারের মতো অবস্থায় থাকেন। সুতরাং টোটাল আমেরিকা বলি বা এশিয়ান জোন বলি এবং তার আশেপাশের অঞ্চলে একটা যুদ্ধ বিগ্রহের অবস্থা তৈরি হবে। যেহেতু বুধ গ্রহটি রাহুর সাথে বর্তমানে বসেই আছে, বক্রিয় হবে। এবার 3 তারিখ চন্দ্রগ্রহণ হবে। বুধ মানেই কি আলটিমেট মিডিয়া, বুধ মানেই শিশু। সুতরাং এই গ্রহণের পরিপ্রেক্ষিতে এরকম হতে পারে, যেটা আমি বছরের শুরুতেই বলেছিলাম, সম্ভাব্য অ্যাস্ট্রোয় একদম সাল ধরে ধরে বলেছিলাম নিউমেরিক্যালি, যে এক সংখ্যার বছরগুলো গত 100 বছরে কি হয়েছে, তাহলে 2026 কি বয়ে আনছে। এরকম রিসার্চ ওয়ার্ক ভালো লাগে না মানুষের, আমি জানি। কিছু মানুষ আছে হংসচঞ্চুওয়ালা, যারা দুধটাকে বার করে নেয় জল থেকে, তাদের ভালো লাগে, তাদের জন্য আমি কৌশিক ডিকাশ্যপ আছি। সুতরাং এই যে এপস্টিন ফাইল নিয়ে একটা 2, 4, 5টা পেজের ওপেনিং এই গ্রহণের পরে দেখা যাবে ধামাকা হয়ে যেতে পারে। তার কারণ এপস্টিন ফাইলের মূল জায়গাটায় যারা আছে তারা হচ্ছে টিনেজার বা তার থেকেও কম বয়সী বাচ্চারা। বুধ শিশুকে ডিনোট করে, সুতরাং সেখান নিয়েও একটা তাণ্ডব হতে পারে বিশ্ব সংসারে। কিন্তু সিংহ রাশির দ্বিতীয় দ্রেক্কানে যখনই গ্রহণ হয়, অ্যাজ পার অ্যালান লিও এরকম মাস লিডার দেখা গেছে যিনি সামগ্রিক বিশ্ব সংসারের যে ডামাডোল সেটাকে মেটানোর জন্য বেশ কিছু অগ্রণী ভূমিকা গ্রহণ করেন এবং সারা বিশ্ব সংসারের ডামাডোলকে প্রায় নিজস্ব ক্যারিশমায় অনেকটা বা পুরোটা ট্যাকল করে ফেলেন, যাকে ইতিহাস মনে রাখে। এরকম কোনো নেতাও কিন্তু বিশ্ব সংসারে আসতে পারে, যেটা এই গ্রহণের পার্সপেক্টিভে আছে। রইল বাকি প্রাকৃতিক আজকের মতো ভূমিকম্প, এ তো বছরের শুরুতেই বলা আছে, টাইম অন জুন মাস অবধি এই নেগেটিভিটি থাকবে। সুতরাং দেখতেই পাচ্ছি মাঝে মধ্যে যাই হোক, সামাজিক ভূমিকম্প যেন ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়ায় না হয়, নর্থ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়ায় না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। বারবার আমি কথাটা বলছি, আজকে থেকে বলছি না, গত বছর নভেম্বর মাস থেকে বলছি। তারও ক্লিপিংস প্রয়োজন হলে আমরা তুলে দেখাবো। আমি চাই টাচুট সেই সামাজিক সন্তোলন আমরা যেন নষ্ট না করি। কিন্তু সব বিষয় ভূমিকম্প হওয়ার মতো পরিস্থিতি কিন্তু গত 17ই ফেব্রুয়ারির গ্রহণ, আজকের এই 3 মার্চের গ্রহণ, এই যে হতে চলেছে, সব কিছু মিলিয়ে একটা ঝঞ্ঝাট। সুতরাং প্রাকৃতিক কোথাও আগুন লেগে গেল, কোথাও ভূমিকম্প হলো, কোথাও আগ্নেয়গিরি বাস্ট হলো, এবং যেহেতু আমেরিকান অঞ্চল থেকে এটা দেখা যাবে এবং প্রভাব বিস্তার করবে, টেরিফিক টর্নেডো টাইফুনের সমস্যা কিন্তু তাদের দিকে ফেস হতে পারে। সুতরাং প্রাকৃতিক ঝঞ্ঝাও কিন্তু থাকছে এই চন্দ্রগ্রহণের পার্সপেক্টিভে, এবং গত যে 17ই ফেব্রুয়ারি সূর্যগ্রহণ হচ্ছে, এই দুটো গ্রহণের পার্সপেক্টিভে। রইল বাকি আয়াতুল্লাহ খোমেইনি ইরানে, তার কি অবস্থা হবে? ওই বৃহৎজাতক মর্তে মিলিটারি বুটের ঝঞ্ঝানে কি ইরান অবধি গিয়ে আলটিমেট পৌঁছাবে? মঙ্গল রাহুর একত্রীকরণ, সিংহ রাশির দ্বিতীয় দ্রেক্কানে আগামী 3 মার্চ চন্দ্রগ্রহণ, ইন্ডিকেশন মোটামুটি ক্লিয়ার কাট।
এবার পরিস্থিতির টাচচুট ঘুরুক, কারণ একমাত্র কিছু বেনিফিক রেজাল্ট দিতে পারতেন বৃহস্পতিদেব, কিন্তু অতিচারী বৃহস্পতিদেবের চলন আগামী ৮ বছর ধরে থাকবে। বৃহস্পতিদেব যখনই হাই স্পিড মোশনে থাকেন, এখনও বৃহস্পতিদেব বক্র অবস্থায় আছেন, 11ই মার্চ বক্র ত্যাগ হবে। বৃহস্পতিদেব অ্যাক্সেলারেশন মোশনে থাকলে বদলে গেছে দুনিয়া, এটাই বৃহস্পতিদেবের নিয়ম। সুতরাং বৃহস্পতিদেব সেখানে কোন দিকটাকে অ্যাগ্রাভেট করবেন, কারণ উনি আকাশতত্ত্বের মালিক, তো ব্যাপকতার মালিক, বিস্তারের মালিক, কোন দিকটা বিস্তার হবে এটা আমি জ্যোতিষের ছাত্র হিসেবে খুব ডাউটফুল। সুতরাং ব্যক্তিগত জীবনচর্চা, মঙ্গল রাহু অঙ্গারক যোগ আগের দিনই বলেছি, গ্রহণের পার্সপেক্টিভে কোনো রাশি ফাঁসি অত মাথায় নেবেন না প্লিজ। জীবনটাকে সুস্থভাবে চালাতে হবে। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষেত্রে আকাশের গ্রহ নক্ষত্রের অবস্থা খারাপ। অ্যাডিশনাল এই দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ, অ্যাডিশনাল ঘৃতাহুতি হচ্ছে। আমরা দোল পূর্ণিমার আগের দিন হোলিকা দহন করি। অ্যাকচুয়ালি কি এই হোলিকা দহন? গল্প আছে, হিরণ্যকশিপুর বোন নিয়ে বসে পড়েছিল ভক্ত প্রহ্লাদকে আগুনে, কিন্তু আপনারা কি জানেন হোলিকার ওপরে কৃপা ছিল ব্রহ্মদেবের যে তিনি আগুনে জ্বলবেন না, তাহলে জ্বলে গেলেন কেন? অ্যাকচুয়ালি হোলিকা হচ্ছে আপনার আমার মন, আত্মা, শরীরের স্তরের যাবতীয় নেগেটিভিটি। সেই নেগেটিভিটিটাকেই অ্যাকচুয়ালি জ্বালাতে হয়। সেটা না করে আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। কারণ ভক্ত প্রহ্লাদ আলটিমেট তার তরেই ছিলেন, হরির তলে। এবার স্বয়ং হরিকে বাঁচাবেন না নেগেটিভিটি সহ হোলিকাকে বাঁচাবেন, সেটা আপনার আমার হাতে কিন্তু। সুতরাং এই করলে ওই হবে, ওই করলে ওই হবে। আমি কৌশিক ডি কাশ্যপ বলছি, পশ্চিমবঙ্গের মোটামুটি ৮০ লক্ষ মানুষ বেকার ভাতায় নাম লিখিয়েছেন। সরকারি পোর্টাল বলছে অন্তত ৪০ লক্ষ পরিযায়ী। শিক্ষিত পরিযায়ী ধরলে ওটা প্রায় ৮০ লক্ষ। তা ৮০ লক্ষ নাম লিখিয়েছেন, ৮০ লক্ষ পরিযায়ী। মাধ্যমিক পাশ করেননি এরকম সংখ্যা আরও আমার ধারণা ৩০-৪০ লক্ষ। তাহলে সংখ্যাটা ২ কোটি চলে যাচ্ছে বা তার বেশি। তা ১০ কোটি মানুষের ইয়ং জেনারেশন ১৬ থেকে ১৭ থেকে ৪০ অবধি যদি ২ কোটি থাকে, যারা কিনা ভাতায় বাঁচছে অথবা রাজ্য থেকে পালিয়ে গিয়ে বাঁচছে, তাহলে আমাদের বাঙালিদের অবস্থা কি? কিসের দহন করছি আমরা? কি উন্নতি চাইছি আমাদের? এটা কিন্তু ভাবার সময় এসছে। যদিও বাঙালি ভাববে না, কারণ বাঙালির সিদ্ধারা নেই। পাউডার অনেক দিন আগে হয়ে গেছে, গরমকালে লাগবে ওগুলো গায়ে মাখতে। বাঙালি ওটা দিয়েই ভূষাকালি মাখবে, ভাববে আমি শিব হয়ে গেছি, কেন আমি তো ভূষা মেখেছি। ওই একটা কি যেন সিনেমা হয়েছিল, কানে ধূপ গুজে ভূষাকালি মেখে থাকতো, কি যেন বৃষ্টি, ওই বিদ্যা বালনের সিনেমাটা, ওই ওরকম আর কি। ওই বাঙালি ওরকম হয়ে গেছে, ভূষাকালি মেখে আমি শিব হয়ে গেছি ভাবে। এবার সেটা করবেন নাকি এই করলে আপনার বাড়ির বাস্তুদোষ? আরে আপনার আমার বাস্তুটাকে ঠিক করবে, শরীরটাই তো আপনার আমার মন্দির। সেই মন্দিরে হোলিকাকে পুষছি, হরিকে না পুষে, তা সেই বাস্তুটাকে ঠিক করবে, সেটা তো অন্ধার মে হ্যায়। ভাবি না, প্রয়োজন নেই। কারণ ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, চাকরি, পড়াশোনা করে হবেটা কি? একটা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড সরকারি স্কুল, একটা কম্পিউটার নেই, কম্পিউটার অ্যাপ্লিকেশন সিম্পল কোর্স সেটাও হয় না। আমি তো শুনে অবাক গত বুধবার সারাপুলি এতে চেম্বারে ছাত্রটির মুখে যে একটা এইচএস স্কুল, গভর্নমেন্টের স্কুল, যেখানে কম্পিউটার নেই। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় আমাদের শিক্ষা ব্যবস্থা, হায় শিক্ষা ব্যবস্থা বলতে আমার ইচ্ছা করছে। অতি শিক্ষিত আমরা, সব বুঝি, আবার সেই বোঝার বুদ্ধি দিয়ে আমরা জীবিকা অর্জন করি। আর বৃষ্টিদের মতো মানুষেরা সামনে বুম আর কাঁধে ক্যামেরা আর ফোকাস নিয়ে তাদের আরও বেশি বড় বুদ্ধিজীবী বানান, দিগ্গজ বানান। অরিজিনাল ঘরের মাঠে ছেড়ে দিলে তাদের বাদাম বেচে খাওয়ার ক্ষমতা নেই। তার থেকে আমার ওই বাদামওয়ালা ভাইটা বা দাদাটা বা কাকুটার অনেক বেশি ক্ষমতা। তারা হয়ে গেছে হিরো। তা আমাদের তো এইটাই হবে,
জ্যোতিষশাস্ত্র থেকে চিকিৎসা শাস্ত্র সব এক অবস্থা আমাদের। কেউ ফোনে দাঁড়িয়ে আছেন, লেকচার বাজিয়া শুনতে ভালো লাগছে না, তার হোলিকাটা যদি দমন করা যায় দেখি। একদম, আমি সরাসরি ফোনে চলে যাব। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, অনেক ধন্যবাদ তার জন্য। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, আমি বহরমপুর থেকে বলছি। কোথা থেকে? কোথা থেকে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ আমার ছেলের জন্য জানবো। বেশ, কোথা থেকে বলছেন, নাম Hello? এবং ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ, হ্যালো ডেট অফ বার্থ বলুন। হ্যালো, এই রে, আমাদের উনি কথা শুনতে শুনতে পাচ্ছেন না? উনি শুনতে পাচ্ছেন না। হ্যালো। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার- পাচ্ছেন? ও হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, আপনার ডেট অফ TV বার্থ বলুন। 22/12/86। 22/12/86। 22/12/86। হ্যাঁ, সময় সময় সকাল 10টা 10। সময় হলো বহরমপুর। কোথায়? আপনি টিভির সাউন্ডটা একটু মিউট করে দিয়ে ফোনে যখন কথা বলছেন সেটাই শুনুন, সুবিধা হবে। কোথায়? বহরমপুর। হ্যালো, বহরমপুর। হ্যালো। হ্যাঁ বহরমপুরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বারে সকাল জ- 10টা 10। হ্যাঁ হয়ে গেছে। কি বারে জন্ম সোমবার। বলুন? কুম্ভ লগ্ন সিংহ রাশি আপনার ছেলের, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বেশ, বলুন কি জানতে চান? বিয়ে দিয়েছেন না বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেছে? না না, কোনটা? ওইটাই জানতে চাই, কোনটা? বিয়ের ব্যাপারে। বিয়ে দিয়েছেন না বিয়ে হয়ে ডিভোর্স হয়েছে? না না কোনটা না হয়েছে না বলুন? না, হয়নি হয়নি। আচ্ছা, হয়নি, বেঁচে গেছেন। যাই হোক, মোটামুটি কেন? হ্যাঁ ওর কি ডিভোর্সের যোগ আছে নাকি? হ্যাঁ আছে বলেই তো দুম করে বলে দিলাম। আমি কম কথা বলি, স্পেসিফিক বলি, যেটা ঠিক পয়েন্ট সেটাতেই ধরি। আমি 36টা টেস্ট করিয়ে একটা রোগ বার করার ডাক্তার না, দুটো টেস্ট করিয়ে রোগটা ঠিক ধরে নেওয়ার ডাক্তার। সেই জন্য তো বিয়ে হয়েছে কিনা জিজ্ঞেস করলাম, অথবা বিয়ে হওয়ার পর ডিভোর্স হয়েছে কিনা জিজ্ঞেস করলাম। আপনি বললেন বিয়ে হয়নি, তাই বললাম বেঁচে গেছেন। কারণ সেকেন্ড হাউসে হয়নি। রাহু, অষ্টমে কেতু, ষষ্ঠে চন্দ্র কেমদ্রুম যোগে ফাঁসা, লগ্নস্থ মঙ্গল, যদিও বৃহস্পতির দৃষ্টি। এই জন্মছকে বৈবাহিক দাম্পত্য জীবন সঠিকভাবে মেনটেন করা খুব মুশকিল। যদিও আপনার ছেলের যথেষ্ট বয়স হয়ে গেল, রাহু কেতু দ্বিতীয় অষ্টম ঘরে থাকলে সচরাচর বিয়ে হতে চায় না, আর তা না তো তাড়াতাড়ি বিয়ে হয়ে ডিভোর্স হয়। এটা বলতে বলতে যারা জ্যোতিষ ভালোবাসেন তারাও আজকে শিখে গেছেন। আপনার ছেলের সেই রকমই প্রবণতা। বর্তমানে বিয়ের জায়গা কিন্তু অন আছে, সুতরাং দেখাশোনা করতে পারেন সঠিকভাবে মঙ্গল দোষটা শান্তি প্রতিবিধান করে, কারণ লগ্ন চন্দ্র উভয় ক্ষেত্র থেকে আপনার ছেলের মঙ্গল দোষ আছে। সুতরাং সেই জায়গাটা সঠিকভাবে শান্তি প্রতিবিধান করে বিবাহের জন্য আপনি কিন্তু বর্তমান সময়ে ট্রানজিট পার্ট যথেষ্ট পজিটিভ। 11ই মার্চ থেকে 1 জুন অবধি আপনার ছেলের বিবাহটা মোটামুটিভাবে ঠিক হয়ে যাওয়ার মতো জায়গায় চলে যাওয়া উচিত, যদি সঠিক ইনিশিয়েটিভ নেন। তবে বুঝে শুনে ছোট ফ্যামিলির মধ্যে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি ছেলে আর বৌমা দূরে থাকে তো সব থেকে ভালো হয়, মানে আপনার থেকেও দূরে, বৌমা তার নিজের বাবার বাড়ির থেকেও দূরে, তাহলে সব থেকে ভালো হয়। সেটাকে মেনটেন করে জন্মছক মিলিয়ে বিয়েটা দেবেন। কারণ 4 সংখ্যার ছেলে, সপ্তমে চন্দ্র বসে থাকলে বৈবাহিক দাম্পত্য জীবন খুব একটা সুখকর করে না, এমনিতেই ডিস্টার্ব হয়। আর কুম্ভ লগ্নের জন্য ষষ্ঠপতি যেহেতু সপ্তমে, সেটা নেগেটিভ। সুতরাং এইগুলো মেরামত করে এগোন। এই মার্চ মাস থেকে জুন মাস অবধি যথেষ্ট, মে মাস অবধি যথেষ্ট ভালো সময় আছে ম্যারেজটা নেগোসিয়েশনের জন্য। দেখুন এবার। বেশ, তাহলে আজকের জন্য আমাদের অনুষ্ঠানের সময় একেবারেই শেষ হয়েছে। আপনাদের সকলকে বিদায় জানাতে হচ্ছে, তবে তার আগে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। 1 মার্চ থেকে বুকিং শুরু হচ্ছে। 11ই মার্চ দুর্গাপুর এবং 12ই মার্চ বর্ধমান দাদা থাকবেন, আপনারা সেখানে যেতে পারেন। আবারও বলছি 1 মার্চ থেকে বুকিং শুরু। আপনাদের সকলকে এখানেই বিদায় জানাচ্ছি। দাদা অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।